Dear student, welcome to MB Academy. MB Academy আজকে তৃতীয় ক্লাস। এই ক্লাসে এর আগে আমরা যে টপিকের উপর আলোচনা করেছি সেগুলো হচ্ছে লেটার, ওয়ার্ড এবং সেন্টেন্স। আজকে সেই লেটার, সেন্টেন্স এবং ওয়ার্ডসেরই ডিটেলস আলোচনা করব। তার আগে আমরা বলে দিই একটু, এই প্রত্যেকটা ক্লাসের পিডিএফ নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে এই টেলিগ্রাম চ্যানেলে। এই স্ক্যানারে স্ক্যান করলেই কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারবে, অথবা তোমরা টাইপে লিখতে পারো ইংলিশ উইথ এমবি একাডেমি, সরাসরি চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং সেখানে প্রত্যেকটা ক্লাসের নোটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে। তো চলো আজ আমাদের প্রথম ক্লাস, আজকের ক্লাসটা আমরা শুরু করছি। বেসিক অফ ইংলিশ, আজকে আমাদের পার্ট 2। পার্ট 2 এর ক্লাস দেখি। এই দেখো, এখানে একটা ছবি আছে। কিসের ছবি রয়েছে? এখানে একটা মহিলা রয়েছে এবং এখানে একটা পুরুষ কিন্তু রয়েছে। এবার এই ছবিটি দেখে বোঝা যাচ্ছে যে দুজনের মধ্যেই যেন কিছু একটা আদান প্রদান করছে, কথার আদান প্রদান করছে। এদের অঙ্গি ভঙ্গিমার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এরা কথার আদান প্রদান করছে। এখানেও দেখো কথার যে আদান প্রদান বা কথার যে ভাবনা, নিজের ভাবনা, চিন্তা, ইমোশন, যাই বলো সব কিছু আমরা কিন্তু ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারি। তো আমাদের ক্লাস ইংলিশের ইংলিশ ওয়ার্ডটা শোনা মাত্রই আমাদের দুটি জিনিসের কথা মাথায় আসে। নাম্বার 1, একটা ল্যাঙ্গুয়েজ আর একটা গ্রামার। অর্থাৎ এই প্রথম পিকচারে কি দেখতে পেলাম, যে এখানে দুটি ছায়ামূর্তি রয়েছে, এরা নিজেদের মধ্যে কিছু যেন আলোচনা করছে। এটা দেখে কি মনে হচ্ছে? যে তারা একে অপরের নিজের ভাবনা বা চিন্তা বা ইমোশন বা অনুভূতি তারা একে অপরের কাছে শেয়ার করছে। সেটা করছে কিসের মাধ্যমে? এটা করছে ভাষার মাধ্যমে বা কথার মাধ্যমে। দেখো, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, একটা বইয়ের ছবি। এই বইটাকে আমরা কি করি? পড়ি। এটা পড়ি কিভাবে? আমরা মুখে উচ্চারণ করে করে পড়ি। কোনো ফিল্ম যদি তৈরি করি, এই ফিল্মে যে আমরা ভয়েসগুলো বলি সেগুলো একটা ভাষা। সারা ওয়ার্ল্ডে সব দেশেই বিভিন্ন ধরনের ভাষা কিন্তু রয়েছে। তাই আমাদের নিজেদের ভাবনা আদান প্রদান এবং মনের ভাব প্রকাশ করার জন্য ভাষাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ কি, ভাষার ইংলিশ কি? ল্যাঙ্গুয়েজ। প্রথমে বলেছি ইংলিশ ওয়ার্ডটি আমাদের স্মরণে আসলেই কিন্তু আমরা দুটি জিনিস বুঝি, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর অপরটি গ্রামার। ল্যাঙ্গুয়েজের বাংলা অর্থ হলো ভাষা। ভাষাটা কি কাজে লাগে? আমাদের যে ইমোশন, ফিলিংস, তারপর ভাবনা, সব কিছুই প্রকাশ করতে কিন্তু ভাষাটা খুবই প্রয়োজনীয়। অর্থাৎ কি, ইংলিশ একটা মিডিয়াম বা একটা, ইংলিশ নয়, ভাষা বা ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা মিডিয়াম, যার মাধ্যমে কি করি? আমরা প্রকাশ করতে পারি। কি প্রকাশ করতে পারি? আমাদের ভাবনা, আমাদের অনুভূতি, আমাদের আবেগ, সমস্ত কিছু কিন্তু আমরা প্রকাশ করতে পারি। এবার দেখো, এখানে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ লেখা রয়েছে গ্রামার। কি লেখা রয়েছে? গ্রামার। GRAMAR, গ্রামার। গ্রামার স্পেলিংটা খুব সহজে কি করে মনে রাখা যাবে? নাম্বার 1, প্রথমে বলি একটা পয়েন্ট, এটা মনে রাখবে। আমাদের গার্জেন বা অভিভাবক কিন্তু একজনই হন, তাই জিটা তাকে একটাই আমরা ব্যবহার করেছি। এটা মনে রাখার ট্রিক্স। গার্জেন একটা হয়, জি ফর গার্জেন। তারপরে যে লেটারটাই আছে সেটা দেখো সব ডবল ডবল, অর্থাৎ জি একা, তারপর যা আছে সব ডবল ডবল, আরও ডবল,
AO ডবল MO ডবল MB একাডেমি। তাহলে গ্রামার স্পেলিংটা কী হবে? জি একটা, তারপরে যা আছে সব ডবল ডবল, GRAMMAR, গ্রামার। গ্রামার মানে কি? গ্রামার কথার অর্থ হলো ব্যাকরণ। কি ব্যাকরণ? হলো শব্দ, পদগুচ্ছ, বাক্য বা কোনো শ্রেণীগুলোকে অর্থপূর্ণভাবে গঠন করার জন্য কিছু নিয়মের সমষ্টি। এই যে গ্রামার, এই গ্রামারটা কি? গ্রামারটা কিন্তু একটা শব্দ। গ্রামারটি একটা শব্দ। দেখো চারিপাশে কিন্তু এর একটা লেটার কিন্তু ছড়িয়ে রয়েছে। কি রয়েছে? এটা ডাব্লিউ, এটা বি, এটা উল্টো করে রয়েছে কিন্তু এটা ডাব্লিউ, এটাও ডাব্লিউ, এটা এল, এটা ও, এটা পি। কিন্তু এরকম কি পরপর ছড়িয়ে রয়েছে, তাদেরকে এক জায়গায় করে কি একটা শব্দ গঠন হবে? অবশ্যই হবে। আমি যদি বলি পি পি ওয়াই জেড এক্স, যাই আমরা লিখছি পরপর লেটার হিসাবে একটা বসাতে পারছি, কিন্তু একটা শব্দ নয়। কারণ কি? একটা অর্থ প্রকাশ হচ্ছে না। অর্থাৎ তাহলে কি? শব্দ গঠন করতে গেলে আমাদের কি করতে হবে? পরপর অক্ষরগুলো বসানোর পর সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে এবং মনের একটা নির্দিষ্ট ভাব প্রকাশ করতে পারবে, তবেই তাকে শব্দ বলা হবে। আর এই যে নিয়মটাকে ফলো করা, সেটাই হচ্ছে গ্রামার। তাহলে কি ইংলিশ ওয়ার্ডটা দ্বারা আমরা দুটি কথা মাথায় আসে, একটা ল্যাঙ্গুয়েজ, একটা গ্রামার। ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি বুঝলাম? নিজেদের মধ্যে ভাষার আদান প্রদান। অর্থাৎ কি? ল্যাঙ্গুয়েজ ইজ এ মিডিয়াম থ্রু হুইচ উই এক্সপ্রেস আওয়ার আইডিয়াস, ফিলিংস অর ইমোশন। মানে আমরা আমাদের চিন্তা ভাবনা, অনুভূতি, আবেগ সব কিছু যেগুলোর মাধ্যমে প্রকাশ করতে পারি। কিন্তু গ্রামার জিনিসটা কি? গ্রামারটা হচ্ছে, অর্থাৎ ব্যাকরণটা হলো শব্দ, পদগুচ্ছ, বাক্য বা কোনো শ্রেণীগুলোকে অর্থপূর্ণভাবে গঠন করার জন্য কিছু নিয়মের সমষ্টি। তাহলে তার মানে নির্দিষ্ট একটা নিয়ম মেনে কিন্তু বসাতে হবে, র্যান্ডম বসালে কিন্তু চলবে না। এই দেখো ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে কি? ল্যাঙ্গুয়েজ এজ এ মিডিয়াম মানে কি? ল্যাঙ্গুয়েজ হলো একটা মাধ্যম থ্রু হুইচ উই এক্সপ্রেস আওয়ার আইডিয়াস, ফিলিংস অর ইমোশন, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের চিন্তাভাবনা, আবেগ, অনুভূতি সব কিছু প্রকাশ করে থাকি। আমরা কিন্তু এই টোটাল জিনিসটা এর আগের ভিডিওতে শিখেছি, কিন্তু আজকে আমরা একবার ইন ডিটেলসে শিখছি। এই ক্লাসটা যদিও একটা হয়েছে, কিন্তু এটাতে আরও বেটার কিছু ইন ডিটেলসে সব কিছুই বলা রয়েছে, তাই ক্লাসটা কিন্তু সবাই ভালো করে করবে। এই এক্সপ্রেসটা দ্বারা আমরা কি বুঝছি? এক্সপ্রেস দ্বারা আমরা কয়েকটা লেটার বলি, এল, এস, আর, ডাব্লিউ। এল ফর কি? এল ফর হচ্ছে লিসনিং, এস ফর স্পিকিং, আর ফর রিডিং, ডাব্লিউ ফর রাইটিং। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের ভাবনা, অনুভূতি, আবেগ সব কিছু প্রকাশ করে থাকি। তারপর দ্বিতীয় নম্বর যেটা রয়েছে গ্রামার। গ্রামারটা কি? গ্রামারটা হচ্ছে একটা কি বলবো, একটা নিয়মের সমষ্টি। গ্রামার ইজ এ সেট অফ রুলস টু ফর্ম ওয়ার্ডস, ফ্রেজেস, সেন্টেন্স অর ক্লজেস ইন এ মিনিংফুল ওয়ে। অর্থাৎ ব্যাকরণ হলো শব্দ, পদগুচ্ছ, বাক্য বা কোনো শ্রেণীগুলোকে অর্থপূর্ণভাবে গঠন করার জন্য কিছু নিয়মের সমষ্টি। ক্লিয়ার? তারপরে নেক্সট, এবার আমরা আমাদের যে ভাষা বা ল্যাঙ্গুয়েজ, আমরা সেটা প্রকাশ করছি কিসের মাধ্যমে? এই যে আমি এখন ক্লাসটা করাচ্ছি, তোমরা ক্লাসটা করছো, আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ, অর্থাৎ একটা সাউন্ড তোমাদের কানে ভেসে যাচ্ছে। এই সাউন্ডটি, অর্থাৎ সাউন্ডের বাংলা অর্থ হলো ধ্বনি। ধ্বনি। আমি তোমাকে যা ক্লাস করালাম বা এখনও যা করাবো, আমরা কথার মাধ্যমেই করাবো, সেটা তোমার কানে যাবে,
অর্থাৎ কি আমাদের কোনো শব্দ যেটা আমরা শুনতে পাচ্ছি, সাউন্ড, সেটাই হচ্ছে ধ্বনি। বুঝতে পারলাম? আমরা এটা কিসের ক্লাস করছি স্যার? আমরা যারা একদম বিগিনার, আমাদের যাতে ইংলিশে আমরা কিছুই জানি না, তাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুবই উপযোগী। একদম ইন ডিটেলসে সব কিছু বলা রয়েছে। এই ক্লাসটা করার পর ইংলিশের বেসিক সম্পর্কে আর কোনো প্রকার দ্বিধা থাকবে না। আমি বললাম এম, এম এটা একটা ধ্বনি, অর্থাৎ তোমার কানে গেল এম, কিন্তু এই এমটাকে বাদ দিলাম আগে। আমি বললাম অ, আর কি বললাম আ, আয়ে আমটি আমি আবো পেরে, সবাই পড়েছি তাই নাই? আমি বললাম আ। এবার এই আ তোমাকে আমি শিখিয়েছি, তুমি শিখেছ, কিন্তু আটা কেমন তুমি বুঝবে কি করে? তখন এই যে আমি বললাম আ, এটা ধ্বনি, কিন্তু ধ্বনির যে লিখিত রূপ, অর্থাৎ আকে যখন আমি লিখছি, একটা সাংকেতিক একটা চিহ্ন দিলাম, একটা কিন্তু সাংকেতিক চিহ্ন দিলাম, দেখতে পাচ্ছ তো? একটা সাংকেতিক চিহ্ন কিন্তু দিয়েছি। অর্থাৎ কি, যে চিহ্ন বা অক্ষর দিয়ে ভাষা লেখা হয় তাকে বর্ণ বলে। অর্থাৎ ধ্বনির লিখিত রূপকেই বর্ণ বলা হয়। আমরা যাই বলবো সেটা যদি লেখা হয় সেটা বর্ণ হয়ে যাবে। বুঝতে পারলাম? এবার সেই জিনিসটাই ইংলিশে কি, এই যে ধ্বনি, এটা বাংলা, এর ইংলিশ সাউন্ড, ঠিক তেমনই ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয়। এই বর্ণর ইংলিশ হচ্ছে লেটার্স। লেটার কি বললাম? লেটার। লেটারটা কি? ইট ইজ এ রিটেন সিম্বল। ওই যে এটা একটা লিখিত একটা চিহ্ন, কি লিখিত একটা চিহ্ন। আমি বললাম এ, কি বললাম? এ, তাই তো? আমি যখন মুখে উচ্চারণ করলাম এ, এটা একটা সাউন্ড, কিন্তু যখন এটা লিখলাম এটা একটা লেটার হলো। আমি বললাম এম বি, এম একটা কি? এম এম আমি মুখে উচ্চারণ করলাম, এটা একটা সাউন্ড, কিন্তু যখন এখানে লিখলাম এটা কি হলো? লেটার। বি, বি কি একটা সাউন্ড, কিন্তু যখন এটা সিম্বল বা চিহ্ন দিয়ে আমি লিখলাম সেটা হলো লেটার। তাহলে কি, ইট ইজ এ রিটেন সিম্বল ইউজড টু রিপ্রেজেন্ট এ সাউন্ড ইন এ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ কি, আমাদের যে চিহ্ন বা অক্ষর দিয়ে ভাষাকে লেখা হয় তাকেই বর্ণ বলা হয়। তাহলে ইংলিশ আর বাংলা টোটাল জিনিসটা ক্লিয়ার হলো। বর্ণ কি? প্রথমে কি শিখলাম? ধ্বনি শিখলাম। ধ্বনিটা লিখিত রূপকে কি বলছি? বর্ণ বলছি। এই বর্ণরই ইংলিশ হচ্ছে লেটার্স। তাহলে বর্ণ আমরা কটা জানি? আমরা অ আ সকলেই পড়েছি। এই যে অ আ, অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত, এগুলোকে আমরা এক একটা বর্ণ বলে থাকি। এগুলো কি বাংলায়। এবার আমরা কি করছি, ইংলিশেও আমরা জানি, কিন্তু কি রয়েছে? এ টু জেড, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত, এগুলোকে লেটার বলে থাকি, যার অর্থই হচ্ছে বর্ণ। বুঝতে পারলাম? থ্যাংক ইউ। তারপর নেক্সট, বর্ণ ইন ডিটেলসে আজকের ক্লাসটা বলেছি, একদম ইন ডিটেলসে হবে। এর আগের ক্লাসে বেসিক বলা হয়েছে, কিন্তু সম্পূর্ণ সেরকম ইন ডিটেলসে দেওয়া নেই। তাই ইন ডিটেলসে তোমাদের জন্য, তোমাদের যাতে উপকার হয়, তাই আজকের একই ক্লাস কিন্তু ইন ডিটেলসে হচ্ছে। এবার দেখো বর্ণ। বর্ণ হলো ভাষার সবচেয়ে ছোট লিখিত একক, যার মাধ্যমে আমরা শব্দ তৈরি করি। কি করে স্যার? সবচেয়ে ছোট একক কেন বলা হলো? আমি যদি বলি ক, ক একটা কি? ধ্বনি, কিন্তু সেটাকে যখন আমি চিহ্নের মাধ্যমে লিখছি, যে ক, কি হলো? এটা ধ্বনির লিখিত রূপ, তাই তো? ধ্বনির লিখিত রূপ কি হলো? এটা বর্ণ, ঠিক কি না? তাহলে কি বুঝলাম? বর্ণ হলো ভাষার সবচেয়ে ছোট লিখিত একক।
লিখিত, ওটা যে মুখে বলছি সেটা নয়, লিখিত। এই যে আমি বললাম ম, এই মটাকে যখন লিখছি একটা লিখিত একক। আমি যদি বলি মাছ, বানান কি হবে? ম, মটা কি একটা অক্ষর। এবার এই অক্ষরটাকে একটা সবচেয়ে ছোট একটা একক, এই মাছটা লেখার জন্য ময়াকা ছ, কতগুলি আমরা এখানে অক্ষর বা বর্ণ ব্যবহার করলাম। তাহলে বর্ণটা কি? সবচেয়ে ছোট একটা একক। সহজ কথায় কি বলছে শোনো, যে চিহ্ন বা অক্ষর দিয়ে ভাষা লেখা হয় তাকে বর্ণ বলে। কি বলেছে? যে চিহ্ন বা অক্ষর দিয়ে ভাষা, ভাষা এই জিনিসটা মাথায় রাখবে, ভাষা, ভাষা লেখা হয় তাকে বর্ণ বলা হয়। উদাহরণ, বাংলা ভাষার কিছু বর্ণ, যেমন দেখো অ, আ, হস্যই, দীর্ঘ হস্য দীর্ঘ, ক, খ, গ, ঘ, ঙ, যাই আছে এগুলো কি এক একটা বর্ণ। এগুলো প্রত্যেকটি কিন্তু এক একটি বর্ণ। তাহলে বর্ণ জিনিসটা কি বুঝতে পারলাম। এবার বর্ণের প্রকারভেদ, অর্থাৎ বর্ণকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। বাংলা বর্ণ সাধারণত দুই প্রকার, কি? একটা স্বরবর্ণ, একটা ব্যঞ্জন বর্ণ। এটা আবার কি জিনিস স্যার? স্বরবর্ণ আর ব্যঞ্জন জিনিসটা কি? আজকে অবশ্যই আগেই বলেছি এই ক্লাসটা একেবারে ইন ডিটেলসের ক্লাস। এই ক্লাসটা করার পর আর কখনোই তোমার মানে দ্বিতীয়বার বর্ণ, ওয়ার্ড, সেন্টেন্স এইসব নিয়ে কিন্তু লেটার্স এমনি কখনোই আর সংশয় থাকবে না। পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আজ। আর আমরা তাই সহজ ভাষায় বাংলাতে থেকেই কিন্তু বাংলা যেগুলো, যেটার মানে ইংলিশ, ইংলিশ তার বাংলাটা আগে শিখছি, তারপরে তার ইংলিশটা শিখছি। তার ফলে কী হচ্ছে, আমাদের টোটাল কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। এই বর্ণের কি প্রকারভেদ করা? দুটো, বা বাংলা বর্ণ সাধারণত দুই প্রকার, একটা স্বরবর্ণ, একটা ব্যঞ্জন বর্ণ। যেগুলো একাই উচ্চারণ করা যায় এগুলো হচ্ছে স্বরবর্ণ। দেখো অ, আ, হস্যই, এগুলো কিন্তু একা একাই উচ্চারিত হচ্ছে, এটা কারোর সাহায্য নিচ্ছি না। এই যে আমি এটা লিখছি এটা একটা কি বর্ণ, তাই তো? এই বর্ণটা কি উচ্চারণ করতে গিয়ে এরকম উচ্চারণ করতে হচ্ছে অক, মানে কি এই যে ক, এই কটা কি এখানে সাহায্য লাগছে? অবশ্যই লাগছে না। তাই এটা কি একাই 100, একাই 100, কারোর তো প্রয়োজন হয় না। তাই স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণটা কি স্যার? যেগুলো উচ্চারণের সময় অন্য স্বরবর্ণের সাহায্য লাগে তাদের বলা হয় ব্যঞ্জন বর্ণ। মানে আমি উচ্চারণ করছি, দেখো ক, কটা উচ্চারণ করলাম, শুরু করো প্রথমে আমার সাথে সাথে ক, শেষে কিন্তু অয়ের টান আসলো, অকে কিন্তু সাহায্য নিচ্ছে, এ কিন্তু একা একা উচ্চারিত হতে পারছে না, তাই এটা ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণর মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারলাম, বুঝতে পারলাম একই না? বাংলা বর্ণ সাধারণত কয় প্রকার? দুই প্রকার, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কোনগুলো? যেগুলো একাই উচ্চারণ করা যায় সেগুলো স্বরবর্ণ, অর্থাৎ কারোর সাহায্যের প্রয়োজন হয় না। কিন্তু ব্যঞ্জন বর্ণ যেগুলো উচ্চারণের জন্য স্বরবর্ণের সাহায্য লাগে তাদের বলা হয় ব্যঞ্জন বর্ণ। আর এই বর্ণগুলি কেন শিখছি স্যার? আজকে আমরা এই বর্ণ কেন শিখব? বর্ণ, লেটার্স এগুলো কেন শিখব? বর্ণ থেকেই তো শব্দ তৈরি হবে, বর্ণ থেকেই তো তুমি তোমার ঠিকানা লিখতে পারবা, তাই কি না? বর্ণ থেকেই তো একটা শব্দ তৈরি হবে। তুমি একটা কি বলবো, তুমি তোমার নামটা লিখবে, তাই তো? যে নামটা লেখার আগে তোমার নামের যে স্পেলিং, তার আগে একটা বর্ণ তো লাগবে। সেই বর্ণটি সমষ্টি করার পর তবেই কিন্তু তোমার নাম হবে। তাহলে কি বর্ণ থেকে শব্দ, অর্থাৎ বর্ণ মিলে শব্দ তৈরি হয়। দেখো এখানে কি আছে, ক, ল, ম। ক একটা কি বর্ণ, ল কি একটা বর্ণ, ম কি একটা বর্ণ, সব কটা মিলিত হয়ে কি হচ্ছে? কলম। কলম মানে বুঝি তো?
খুব কম জনে হয়তো বুঝি। কলম মানে কিন্তু এটা বলবো যে সবাই বুঝতে পারবে। পেন। তাই কি না? তাহলে বর্ণের প্রকারভেদ কোনো কোয়ারি আছে? কমেন্টসে জানাবে যদি থাকে। এবার আসছে আমরা এর আর কি শিখলাম? বর্ণ। বর্ণের ইংলিশ হচ্ছে লেটার্স। কিচ্ছু ডিফারেন্স নেই, শুধু ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স। ওটা বাংলায় বললাম, ওটা বাংলায় ছিল, এটা ইংলিশে আছে। তাছাড়া কনসেপ্ট একই। তাই কি আমি যদি আগে বাংলাটা না জানি, হুট করে ইংলিশটা করতেছি, সেটা অবশ্যই মূর্খের মতো কাজ হবে। তাকে বাংলাটাকে ভালো করে জানতে হবে, তারপরেই কিন্তু ইংলিশটাকে বুঝতে হবে, তাহলে অবশ্যই সহজ হবে। একটা কথা চিন্তা করো, আমাদের ক্লাস কিন্তু একেবারে নার্সারি থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাসেই কিন্তু ইংলিশ আছে, আছে কি নেই? কিন্তু আজও আমাদের কাছে, আজ আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যাই বলো, গ্র্যাজুয়েশন করার পরেও আমাদের ইংলিশের প্রতি ভয় থেকেই যায়। কিন্তু কেন? কিন্তু সেটা তো হঠাৎ নয় যে 1 বছর আছে বা 2 বছর আছে, কিন্তু এটা তো বাংলার পাশাপাশি এখন ইংলিশটাও তো সেই ছোট্টবেলা থেকে, যেদিন থেকে তোমাকে বাড়িতে এই অ বই কিনে এনে দিয়েছে, এবিসিডি বইও কিন্তু কিনে এনে দিয়েছে, এই দিন থেকেই তোমার একসাথে দুটো পড়া শিখতে হয়েছে। কিন্তু তারপরেও আলটিমেট আমাদের কি হয়? ইংলিশের প্রতি ভয় থেকেই যায়। কিচ্ছু নাই, ইংলিশ জাস্ট ল্যাঙ্গুয়েজ। তাই আগে নিজের ভাষায় জিনিসটা বুঝবে, তারপরে ইংলিশটা বুঝবে, টার্মগুলো অবশ্যই দেখবে একবার ইজি হয়ে যাবে। তাহলে কি বল? লেটার্স। লেটার ইজ এ স্মলেস্ট ইউনিট অফ অ্যান অ্যালফাবেট। মানে কি? অ্যালফাবেট একটু পরে শেখাবো। অর্থাৎ ওই যে সে একটা সবচেয়ে ছোট একটা একক, এই যে এখানে লেখা ছিল। হুম, বর্ণ হলো ভাষার সবচেয়ে ছোট একক, লিখিত একক। লিখিত, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। লিখিত না হলে সেটা কি হয়ে যাবে? সেটা ধ্বনি হয়ে যাবে। লিখিত একক যার মাধ্যমে আমরা শব্দ তৈরি করি। ঠিক ইংলিশে তেমনও, এটাকেই বলা হচ্ছে এ লেটার ইজ এ স্মলেস্ট ইউনিট অফ অ্যান অ্যালফাবেট। অর্থাৎ বর্ণমালা। বর্ণমালা, এই বর্ণমালা কী জিনিস সেটাকে জানবো একটু পরে, বলছি এটা। ইট ইজ এ রিটেন সিম্বল ইউজ টু রিপ্রেজেন্ট এ সাউন্ড ইন এ ল্যাঙ্গুয়েজ। এই যে ইট ইজ এ রিটেন সিম্বল, এটা একটা লিখিত চিহ্ন। ইউজ টু রিপ্রেজেন্ট, যেটা রিপ্রেজেন্ট করতে ব্যবহার হয়, এ সাউন্ড ইন ল্যাঙ্গুয়েজ, একটা ভাষার ভাষার যে শব্দ, সেই শব্দটা লেখার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় সেটাই হচ্ছে লেটার্স। তাই তো? ঠিক কি না? এবার দেখো, ইন সিম্পল ওয়ার্ডস লেটার্স জয়েন টুগেদার টু মেক ওয়ার্ডস। ওই যে একই বর্ণগুলো কি, ওই যে কলম, সবকটা একসাথে যুক্ত হয়ে কি হয়েছে? কলম মানে পেন। ঠিক তেমনই ইংলিশে যে আমরা আগে জানি এ টু জেড, অর্থাৎ এ থেকে এ বি সি ডি ই এফ, একদম জেড পর্যন্ত টোটাল 26টা লেটার আছে। এই লেটারগুলো দিয়েই কিন্তু আমরা কি করি? একটা ওয়ার্ড গঠন করি বা শব্দ গঠন করি। এক্সাম্পল, ইন ইংলিশ দ্য ইংলিশ অ্যালফাবেট হ্যাজ 26 লেটার্স, মানে 26টা কিন্তু অক্ষর রয়েছে। ওরা 26টা। এক্সাম্পল দেখো, এর আগে কি দেখেছিলাম? কলম, কলম, ক প্লাস ল প্লাস ম। ঠিক আছে, এইখানে দেখো তার এক্সাম্পলটা আলাদা রয়েছে। এখানে কি রয়েছে? সি একটা কি লেটার, এ কি একটা লেটার, টি কি একটা লেটার, সবকটা একসাথে যুক্ত হয়ে কি হয়েছে? ক্যাট। একটা কি হয়েছে? একটা শব্দ তৈরি হয়েছে বা একটা ওয়ার্ড তৈরি হয়েছে। ওয়ার্ডের বাংলা মানেই হলো শব্দ। হেয়ার, এখানে দেখো কি রয়েছে? হেয়ারে সি এ টি, এগুলো কিন্তু এক একটা লেটার্স। বুঝতে পারলাম? এগুলো সব কিছু যুক্ত হয়ে সি এ টি, সব কিছু যুক্ত হওয়ার পরেই কিন্তু একটা ওয়ার্ড বা শব্দ গঠিত হয়েছে। তাহলে বর্ণ কি? বর্ণ হচ্ছে বাঙালি, আর লেটার্স হচ্ছে বিদেশি বা ইংরেজ। তাই তো? দুই ভাই, বাংলায় যেটা বর্ণ, ইংলিশে সেটা লেটার। বুঝতে পারলাম? তারপরে দেখো, এইবার কি স্যার শিখছি স্যার আমরা? দেখো কি লেখা রয়েছে, ওপরে লেখাটা এখন বাদ দাও। আচ্ছা তোমরা জানো এটা কি? দেখতে পাচ্ছ এটা কি? বুঝতে পারছো এটা কি? এটা ফুলই তো লাগছে নাকি? কি ফুল বলতে পারবা?
দেখো একটু ভাবনা চিন্তা করে। যদি কেউ যদি জেনে থাকো কমেন্টস অবশ্যই লেখো, আমি বলে দিচ্ছি যদিও পরে। এটা হচ্ছে বেলি ফুল। বেলি ফুল ভীষণ পছন্দের, একটা কারণে ভীষণ পছন্দের। তাই এখানে অন্যান্য ফুল থেকে আমি এই বেলি ফুলটাকে এখানে দিয়েছি। এটা কি দেখো, একটা ফুল আছে। কি আছে? একটা ফুল। আমি প্রথমে জানি না এটা কি ফুল, নাম জানি না, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ফুল রয়েছে, তাই তো? এটা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি, তাই তো? কিন্তু এইখানে কি তোমাকে মানে তোমার বলতে কোনো দ্বিধার জন্মাচ্ছে? এটা কি কি ফুল জানি না, কিন্তু কি এটা, এটা কি বলতে কোনো দ্বিধা জানাচ্ছে? ওটা বাদ দাও, এটা তুমি বোঝো। কি ফুল আছে এটা তুমি জানো না, কিন্তু এটা কি, এই জিনিসটা কি, এতে কোনো দ্বিধা আছে? এটা একটা মালা নয়? কিসের মালা? একটা ফুলের মালা। কিসের মালা? ফুলের মালা। কি করে গঠিত হলো স্যার? সাপোজ ধরো এই যে ফুলটা, এই ফুলটাই এখানে একটা 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 করে গাঁথা হয়েছে, কি হয়েছে? মালা হয়েছে। কিসের মালা হয়েছে? ফুলের মালা। কিসের মালা? ফুলের মালা, তাই তো? এইটা দেখো, এটা কি ফুল? বেলি ফুল। ভীষণ প্রিয় একটা কারণে, বুঝলে? এই বেলি ফুল, বেলি ফুল দেখো এখানে পরপর সজ্জিত রয়েছে, এখানে দেখো পরপর কিন্তু সজ্জিত রয়েছে। এতেও কোনো দ্বিধা নেই যে এটা একটা মালা বলা যাবে না। এটা কি একটা, এটাও কিন্তু একটা মালা। কিসের মালা? ফুলের মালা। এখানে কি বলছে আমরা? বাঁশের মালা। কিসের মালা বলছি? ফুলের তো মালা বলছে, তাই না? এখানে ফুল দিয়ে তৈরি হয়েছে ফুলের মালা। আমরা এখানে বলছি বিস্কুটের মালা। এখানে কি বিস্কুট আছে? নেই। ফুল রয়েছে, তাই কি চলছে? ফুলের মালা। অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার, বুঝতে পারলাম না? না, ঠিক তেমনই এই অটাকে তুমি ভাবো একটা ফুল। কি ভাবো? একটা ফুল। কিন্তু এই অটা কি একটা আসলে? অটা একটা বর্ণ, সবাই জানে কি একটা বর্ণ, তাই তো? এবার এই অকে, এবার এই যে এইগুলো সাজানো হয়েছে দেখতে পাচ্ছ, এইগুলো ভালো ভাবো যে অ থেকে এই যে চন্দ্রবিন্দু চাঁদ এত দূর পর্যন্ত যে কটা বর্ণ রয়েছে তার মধ্যে কিছু কিছু নিয়ে এগুলো সজ্জিত করা হয়েছে। অ থেকে এই যে অ থেকে ধরো অনেক বর্ণ নিয়ে এরকম একটা সজ্জিত করা হয়েছে, মালার মতো একটা সজ্জিত করা হয়েছে। তাহলে এটা ফুল দিয়ে গঠিত বলে আমরা কি বললাম? ফুলের মালা। কি বললাম? ফুলের মালা। কিন্তু এবার এগুলো কি একটা বর্ণ, এবার এই বর্ণগুলো দিয়ে গঠিত হয়েছে, বর্ণগুলো দিয়ে গঠিত হয়েছে, তাহলে কিসের মালা বলবো? বর্ণমালা। বুঝতে পারলাম বর্ণমালা জিনিসটা কি? কনসেপ্ট ক্লিয়ার? বর্ণমালা কিছুই নাই, এই যে এখানে একটা ফুল, এগুলোকে পরপর সজ্জিত করা হয়েছে, কি হয়েছে দিয়ে? ফুলের মালা। ঠিক তেমনই অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত পরপর সজ্জিত করা হয়েছে, একে বর্ণমালা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? বর্ণমালা। বুঝতে পারলাম? তাহলে বর্ণমালাটা কি? টোটাল সব বর্ণের সমষ্টি। অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত সবকটি বর্ণের সমষ্টি, আর এই সবকটি বর্ণের সমষ্টিকেই বলা হয় বর্ণমালা। বুঝলে? তারপরে দেখো বর্ণমালা। বর্ণমালা হলো একটি ভাষার সবগুলো বর্ণ বা অক্ষর এর সমষ্টি। সমষ্টি, এই কথাটা মাথায় রাখবে। সমষ্টি মানে সমস্ত কিছু নিয়েই। একটা ফুল দিয়ে কখনো মালা হয়? অবশ্যই হয় না। অনেক ফুল দিয়েই তবেই তো একটা মালা গঠিত হয়, একটা সমষ্টি। অর্থাৎ যে অক্ষরগুলো দিয়ে শব্দ ও বাক্য গঠন করা হয় সেগুলোর পুরো তালিকাই হলো বর্ণমালা। সহজভাবে বর্ণমালা বর্ণগুলোর সাজানো তালিকা। বাংলায় বর্ণমালা, দেখো বাংলায় টোটাল এই যে বাংলায় অ থেকে
চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত 50টি বর্ণ রয়েছে। 50 কিন্তু বর্ণ রয়েছে। আর এই সমস্ত বর্ণের সমষ্টিকেই বলা হয় বর্ণমালা। একটু আগে আমরা শিখে আসলাম বর্ণের প্রকারভেদ। বর্ণকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে, একটা স্বরবর্ণ, একটা ব্যঞ্জন বর্ণ। এখানেও দেখো 11টি রয়েছে স্বরবর্ণ আর 39টি ব্যঞ্জন বর্ণ। বুঝলাম? তাহলে বর্ণমালা কি, কনসেপ্ট ক্লিয়ার? আর কিছুই নাই ভাই, ফুল দিয়ে তৈরি ফুলের মালা, বর্ণ দিয়ে তৈরি বর্ণমালা, হয়ে গেল। আগে ভাই বাংলাটা শিখছি, তারপরে কিন্তু ইংলিশটা শিখবো। দেখো এবার অ্যালফাবেট, এটা আবার কি জিনিস স্যার? কিচ্ছু নাই স্যার, এই যে আমরা আগে বর্ণমালা শিখলাম না, বর্ণমালা, এই বর্ণমালার ইংলিশ নাম, বর্ণমালার ইংলিশ নাম অ্যালফাবেট। অ্যালফাবেট হলো কোনো ভাষার সব বর্ণের সমষ্টি। সহজ কথায় যে সব বর্ণ বা অক্ষর মিলিয়ে একটি ভাষা গঠিত হয়, সেই বর্ণগুলির সম্পূর্ণ তালিকাকেই অ্যালফাবেট বলে। উদাহরণ কি দিয়ে দেখো, ইংরেজি ভাষায় 26টি বর্ণ রয়েছে, অর্থাৎ এ টু জেড কটা রয়েছে? 26টা বর্ণ রয়েছে, সবাই জানি আমরা, তাই তো? বাংলায় 50টি, আগে 52 ছিল, এখন 50টি। আর ইংরেজি ভাষায় 26টি বর্ণ, ওটা এ টু জেড। এই 26টি বর্ণ একসাথে হলো ইংলিশ অ্যালফাবেট। কি হলো? ইংলিশ অ্যালফাবেট। কখনো যেন ভুল করে লিখো না, অ্যালফাবেট। যে অনেক তো বর্ণ স্যার, এটাকে প্লুরাল করে দিই, কিন্তু না, নিজেই একটা প্লুরাল। সমষ্টি নিয়েই তো গঠিত, এটা একা গঠিত, সমষ্টি নিয়ে গঠিত। না, আমি তো অ্যালফাবেট, আমি তো সমষ্টি। এখানে এস কখনো কিন্তু আমরা লিখবো না, এস লিখলে কিন্তু স্পেলিংটা সম্পূর্ণ ভুল হবে, বুঝলে? এই 26টি বর্ণ একসাথে হলো কি ইংলিশ অ্যালফাবেট। বাংলায় অ থেকে চন্দ্রবিন্দু চাঁদকে কি বললাম? বর্ণমালা। ইংলিশে সেই লেটারের সমষ্টিকে বলা হয় অ্যালফাবেট। বাংলায় অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ঈ, ক, খ, গ ইত্যাদি সব মিলিয়ে হলো বাংলা বর্ণমালা। আর যেটা ইংলিশে কি বলা হচ্ছে? অ্যালফাবেট। সংজ্ঞাটা দেখো, অ্যালফাবেট ইজ এ সেট অফ লেটার্স ইউজড টু রাইট এ ল্যাঙ্গুয়েজ। কোনো ভাষা লেখার জন্য ব্যবহৃত বর্ণ সমষ্টিকে অ্যালফাবেট বলে। বুঝলে? তাহলে কিন্তু তোমরা নোট করবে। তারপরে দেখো, এই ইংলিশ অ্যালফাবেট, এই ইংলিশ অ্যালফাবেটকে আমরা এর আগে আগে একটু মনে করি, অ্যালফাবেটের বাংলা কি? বলো তো অ্যালফাবেটের বাংলা কি? অ্যালফাবেটের বাংলা কি আমরা এর আগে শিখে আসলাম, বর্ণমালা, তাই তো? ঠিক কি না? অ্যালফাবেটের বাংলা বর্ণমালা। ঠিক তেমনই বর্ণমালাকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, বা বর্ণের দুটি প্রকার ভেদ দেখেছি। কি কি? একটা স্বরবর্ণ, একটা ব্যঞ্জন বর্ণ। আরে ভাই তারই ভাই, অ্যালফাবেটের ভাগটা তারই ভাই, কিচ্ছু নাই। স্বরবর্ণ, এই স্বরবর্ণের বাংলা নাম, এই ইংলিশ নাম হচ্ছে ভাওয়েলস, আর ব্যঞ্জন বর্ণ যার ইংলিশ নাম কনসোনেন্টস। বুঝতে পারলাম? অ্যালফাবেটস কয় প্রকার? 3 প্রকার স্যার। কী কী স্যার? ভাওয়েলস, কনসোনেন্টস আর সেমি ভাওয়েলস, তাই তো স্যার? এই সেমি ভাওয়েলসটা কিন্তু আমরা শুনি না অনেকেই, কিন্তু কেন সেমি ভাওয়েলস সেটা বলে দিচ্ছি। ইংলিশ টোটাল কটা লেটার রয়েছে? 26টা। 26টার মধ্যে 5টি ভাওয়েলস, কি অর্থাৎ এ, ই, আই, ও, ইউ, এগুলো এক একটি ভাওয়েলস। কনসোনেন্ট, কনসোনেন্ট কী কী রয়েছে? বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এটা এল, হ্যাঁ, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, এক্স, জেড, টোটাল 19টা কি রয়েছে? কনসোনেন্ট। আর সেমি ভাওয়েল রয়েছে ডাব্লিউ আর ওয়াই, দুটো। ভাওয়েলস কেন হলো স্যার? আগে বলো স্বরবর্ণ কি? যে বর্ণ উচ্চারণের সময় অন্য কোনো বর্ণের সাহায্য নেয় না, তাকেই বলা হয় স্বরবর্ণ। ঠিক তেমনই যে লেটার উচ্চারণের সময় অন্য কোনো বর্ণের বা লেটারের সাহায্য নেয় না, তাকে ভাওয়েলস বলা হয়। ইংলিশে তাকে ভাওয়েলস বলা হয়। দেখো এ, ই, আই, ও, ইউ, এগুলো কিন্তু অন্য কনসোনেন্টসের দেখো সাহায্য নিচ্ছে না। দেখো বললাম এ,
এ বলার পরে বলার সময় কি কোনো এই কনসোনেন্টের সাহায্য নিয়েছে? অবশ্যই নেয়নি। কিন্তু দেখো বললাম বি, বি এর শেষে কিন্তু উচ্চারিত হচ্ছে ই, এই ই এর সাহায্য নিয়েছে। আর ই এর সাহায্য নিয়ে কিন্তু নিয়েছে, তাই গেল কনসোনেন্ট। অর্থাৎ কি ব্যঞ্জনবর্ণ কি জানি, যে বর্ণ উচ্চারণের সময় স্বরবর্ণের সাহায্য নেয় তাকে বলা হয় ব্যঞ্জনবর্ণ। সেটাই অর্থাৎ সেটারই ইংরাজি কনসোনেন্ট। ব্যঞ্জন বর্ণের ইংলিশ হচ্ছে কনসোনেন্টস। তাহলে কি ভাওয়েল কি বুঝলাম? যেগুলো একাই উচ্চারিত হয় সেগুলো হচ্ছে ভাওয়েলস, যেগুলো একা উচ্চারিত হতে পারে না, ভাওয়েলসের বা অন্য কোনো বর্ণের সাহায্য নেয় তাকে বলা হয় কনসোনেন্টস। বুঝতে পারলাম? ভাওয়েল কটা? 5টা। কনসোনেন্ট কটা? 19টা। আরেকটা দেখো আছে সেমি ভাওয়েলস, অর্থাৎ আধা স্বরবর্ণ। মানে কি স্যার, এটা আবার কি জিনিস স্যার? ডাব্লিউ আর ওয়াই দুটো। কেন এটা আধা স্বরবর্ণ? ডাব্লিউ আর ওয়াই যদি ওয়ার্ডের শেষে, ভালো করে পয়েন্টটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও, অর্থাৎ প্রয়োজন পড়লে তোমরা কিন্তু স্টার দিয়ে কিন্তু লিখবে অবশ্যই, হ্যাঁ। সেমি ভাবেলসটা এই জিনিসটা, ডাব্লিউ আর ওয়াই ওয়ার্ডের যদি শেষে উচ্চারিত হয় তাহলে সেটি ভাওয়েলের মতো রূপ নেয়, আর যদি সেটি ওয়ার্ডের শুরুতে থাকে তাহলে সেটি উচ্চারণের সময় কনসোনেন্টের রূপ নেয়, তাই একে সেমি ভাওয়েলস বলা হয়। বুঝতে পারলাম? এই ভাওয়েলস থেকে আমরা তার একটা জিনিস দেখি। এখানে আমরা লিখলাম এফ আই টি, এখানে লিখলাম এন আই এন ই, অর্থাৎ কি দেখো উচ্চারণ করো, ফিট, এফ আই টি, ফিট, এফ আই টি, ফিট। আইটা এখানে কিসের উচ্চারণ হলো? হস্যিকার উচ্চারণ হয়েছে। কিন্তু তারপরে দেখো এন আই এন ই, না ইন, এখানেও কিন্তু আই রয়েছে, কিন্তু আইটা কিসের মতো উচ্চারণ হয়েছে? আয়ের মতো উচ্চারণ হয়েছে। কিসের মতো? আয়ের মতো, আয়ের মতো উচ্চারণ হয়েছে, না ইন। তাহলে একটা হস্যিকারের মতো উচ্চারণ হয়েছে আর একটা আয়ের মতো উচ্চারণ হয়েছে। তাহলে কি বুঝলাম? যে একটা অক্ষর দিয়ে একটা সাউন্ড হয় এমন নয়, একটা অক্ষর দিয়ে অনেক সাউন্ড হতে পারে। এই পাঁচটি ভাওয়েল থেকে টোটাল 20টি সাউন্ড পাওয়া যায়, 20টি কিন্তু সাউন্ড পাওয়া যায়। আর এই যে 19টা আর দুটো, অর্থাৎ কি কনসোনেন্ট আর সেমি ভাওয়েল থেকে 24টা 24টা কিন্তু সাউন্ডস পাওয়া যায়। 24টা কিন্তু সাউন্ডস পাওয়া যায়। অর্থাৎ আছে কটা? এটা 21টা, কিন্তু সাউন্ড কটা দেবে? 24টা। ভাওয়েল সাথে কটা? 5টা, কিন্তু সাউন্ড কটা দেবে? 20টা। টোটাল কটা সাউন্ড পেলাম? টোটাল ইংলিশ অ্যালফাবেটে প্রত্যেকটা লেটার থেকে আমরা কতগুলো সাউন্ড পেতে থাকি? 20 প্লাস 24, অর্থাৎ 44, 44টি কিন্তু আমরা সাউন্ড পেয়ে থাকি। ক্লিয়ার? অর্থাৎ কি এগুলো কিসে কাজে লাগে? প্রোনাউন্সিয়েশন। আমাদের যখন উচ্চারণ করব কোনো সেন্টেন্স বা ওয়ার্ড, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভীষণ প্রয়োজন এগুলো। এবার হলো শব্দ। শব্দ কি জিনিস স্যার? এই যে একটু আগে আমরা শিখলাম ক, কটা কি একটা বর্ণ স্যার? লটা কি স্যার? একটা বর্ণ। এটা কি স্যার? একটা বর্ণ। এটা কি ক? আমি মুখে বললাম ক, এটা ধ্বনি, এই সাংকেতিক চিহ্ন, এটা হচ্ছে কি বর্ণ। ক একটা বর্ণ, ল একটা বর্ণ, ম একটা বর্ণ। সব কটাকে যুক্ত করে দাও ভাই, কি হলো? কলম। কলম মানে কি? পেন, তাই তো? তাহলে কি হয়ে গেল? একটা কলম, একটা শব্দ তৈরি হলো। কি হলো? একটা শব্দ। শব্দ জিনিসটা কি বুঝতে পারলাম? অর্থাৎ কি দেখো কি লেখা রয়েছে, এক বা একাধিক, এক বা একাধিক, এক বা একাধিক, না এক বা একাধিক কথাটা কেন ব্যবহার করি বলো তো? আমি বললাম আমি, আ একটা বর্ণ, ম একটা বর্ণ, তাই তো? আমি, এটার ইংলিশ কি জানো? আই। এই মানেও আমি, কিন্তু এখানে তো স্যার একটাই বর্ণ বার হয়েছে বা একটাই লেটার ব্যবহার করা হয়েছে। আই মানে কি? আমি। তাই কি বলছি ভালো করে শোনো, এক বা একাধিক বর্ণ মিলিয়ে যখন অর্থ প্রকাশ করে
তখন তাকে শব্দ বলে। একটাও হতে পারে বা একাধিক বর্ণ হয়, কিন্তু তারা মিলিত হয়ে কি প্রকাশ করবে? অর্থ প্রকাশ করবে। কি করবে? অর্থ প্রকাশ করবে। তো কলম মানে কি? আমরা একটা পেনের একটা আইডিয়া পাচ্ছি, তাই না বলো? কিন্তু যদি আমরা এরকম লিখতাম মলক, আমার এই ওয়ার্ড আছে বলে কি জানা নেই, এর কোনো একটা অর্থ হচ্ছে, কোনো ভাবনা আসছে। এই যে কলম বললাম, কলম বলার পরে কি একটা তোমার দেখো একটা আইডিয়া আসলো, এই ধরনের একটা কিছু একটা জিনিস হতে পারে। কিন্তু এই যে বললাম মলক, এটা কি কোনো আইডিয়া হয়েছে যে কোনো তো জিনিস হতে পারে? তাহলে কি যে পরপর বসিয়ে দিলাম যে শব্দ হলো তা নয়, তাদের কি অর্থ প্রকাশ করতে হবে, তখন তাকে শব্দ বলা হবে। যেমন উদাহরণ দেখো কি, মা, অর্থ আছে তো? অবশ্যই দারুণ অর্থ। তারপর কি আছে? জল, বই, স্কুল, খেলাধুলা। দেখো জল, জল মানে কি বুঝলাম? আমরা পান করি, তাই তো? বই কি সামনে নিয়ে বসে আছি, পড়াশোনা করছি। স্কুল মানে কি? এই স্কুলে গিয়েছি বা এখন যাচ্ছি, তাই তো? স্কুল মানে কি যেখানে পড়াশোনা হয়, তাই তো? খেলাধুলা তো হয় না, ক্লাব ঘর তো নাই। স্কুল মানে ধারণা কি আসছে? পড়াশোনার জায়গা। ধরো খেলাধুলা, খেলাধুলা কি হয়? বিভিন্ন ধরনের, ফুটবল বলো, ব্যাট বল বলো, যাই হোক খেলাধুলা, খেলাধুলা করা ভালো, শরীরচর্চা করতে হবে। এগুলো সবই শব্দ, কারণ এগুলো অর্থ প্রকাশ করে বা অর্থ প্রকাশ করছে, তাই তো? তাহলে কি এগুলো শব্দ? কিন্তু দেখো একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কি রয়েছে, মনে রাখবে শুধু বর্ণ থাকলেই শব্দ হয় না। ওই যে একটা, এখানে তো একটা ম একটা বর্ণ, ল একটা বর্ণ, ক একটা বর্ণ, মলক হয়ে গেছে, কোনো শব্দ হবে না। শুধুমাত্র বর্ণ থাকলেই যে শব্দ হয় এমনটা নয়, তার অর্থ থাকতে হবে। যেমন কি বলছি দেখো, ক ব ঘ, অবক, এটা কোনো অর্থ প্রকাশ করে না, তাই এটা শব্দ নয়। বুঝতে পারলাম? তারপরে দেখো, তার ভাই চলে এসছে। এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডের বাংলা কি স্যার? এই যে আমরা পড়লাম শব্দ, শব্দ পড়েছি তো? এই শব্দ, সেই শব্দের ইংলিশই হচ্ছে ওয়ার্ড। শব্দের কি? শব্দের ইংলিশে হচ্ছে কিন্তু ওয়ার্ড। তাহলে ওয়ার্ডটা কিছু কিচ্ছু নয়, একই জিনিস। দেখো কি আছে, খুব সুন্দর করে লেখা রয়েছে। তোমরা কিন্তু এইটা খাতায় কিন্তু নোটস কিন্তু তৈরি করবে। ওয়ার্ড বা শব্দ হলো এক বা একাধিক লেটার একসাথে মিলিয়ে এমন একটি অর্থপূর্ণ গঠন যা কোনো কিছু বোঝায়, তাই তো? খুব সুন্দরভাবে বুঝতে পারবে। দেখো, সহজ ভাষায় যে বর্ণ সমষ্টির অর্থ আছে তাকে ওয়ার্ড বলে। উদাহরণ দেখো, এ, এ কিন্তু একটাই বর্ণ বা একটাই লেটার, কিন্তু আমরা কি শিখেছি? এই যে দেখো, এক বা একাধিক, এক বা একাধিক, সে একাও হতে পারে একাধিকও হতে পারে। এ কিন্তু একটি বর্ণ, তাই তো? কিন্তু এটার মানেও রয়েছে একটি, শব্দ একটা। আর একটিটা কি? একটিটা একটা আর্টিকেল। দেখো পাশে খুব সুন্দর করে লেখা রয়েছে। তারপরে দেখো, বয়, বি একটা লেটার, ও একটা লেটার, ওয়াই একটা লেটার, এগুলো পরপর একসাথে বসার পরে কি হয়ে যায়? একটা বয়, একটা অর্থপূর্ণ একটা শব্দ কিন্তু বোঝা যাচ্ছে। বয় মানে কি বোঝা যাচ্ছে? একটা ছেলে, তাই তো? বয় মানে কি একটা পাহাড়ের ধারণা আসছে? আসছে না? বয় মানে কি একটা ছেলের আকৃতির ধারণা আসছে? এমনকি আসছে যে বয় মানে কিছু আকৃতি আসছে না? তাহলে কি? তার একটা নির্দিষ্ট অর্থ রয়েছে। স্কুল দেখো, SCHOOL, একটি পরপর কি হয়েছে? সজ্জিত হয়েছে। সজ্জিত হওয়ার পর কি হয়েছে? একটি শব্দ তৈরি হয়েছে বা একটা ওয়ার্ড তৈরি হয়েছে। শব্দের ইংলিশ হচ্ছে ওয়ার্ড। আমাদের পেয়ারা, পেয়ারা আছে দেশ, কি নাম আমাদের দেশের? ভারত, তাই তো স্যার? এখানে কি রয়েছে? ইংলিশে ইন্ডিয়া। দেখো আমাদের ভাষা, আমাদের ভারতে তিনটি ভাষা মোটামুটি ব্যবহৃত হয়, বাংলা, হিন্দি, ইংলিশ। দেখো তিনটি কিন্তু আমাদের দেশের নামও রয়েছে, বাংলায় ভারত, ইংলিশে ইন্ডিয়া, হিন্দিতে হিন্দুস্তান। তাহলে কি একটি দেশের নাম, শব্দ দেখো INDIA, একটা লেটার পরপর বসে তারা যুক্ত একটি শব্দ তৈরি করেছে। এবং কি, এবং শব্দটা তারা মানে বসি যে কি বলবো আর কি, তারা একটা নিজ অর্থ প্রকাশ তো করেছে। তাহলে কি শব্দর কি সবচেয়ে মেন যে পয়েন্ট, পরপর বর্ণ বসিয়ে দিলাম তাহলেই যে শব্দ হবে তা নয়। কি করতে হবে আমাকে? তার নির্দিষ্ট অর্থ থাকতে হবে, তবেই কিন্তু সে শব্দ হবে। বুঝতে পারলাম শব্দ জিনিসটা কি? তারপরে দেখো এবার লেটার আর ওয়ার্ডের পার্থক্য। খুব সহজ হয়ে যাবে, তোমরা দেখো। লেটার কি জানি আমরা? এই যে এক একটা, এই যে এই প্লাসগুলো দেখো, এইগুলো চিহ্ন করবা বা এগুলো লক্ষ্য করবা। এই যে
বি প্লাস ও প্লাস ও ওয়াই, এগুলো কি একটা লেটার? দেখো বর্ণ এ বি সি, এ বি সি এগুলো কি একটা লেটার? কিন্তু এবার শব্দটা কি দেখো, আরে ভাই সেই 26টা অর্থাৎ অ্যালফাবেটস থেকেই তো আমাদের ওয়ার্ড তৈরি হয়, তাই না? সেগুলোকে পরপর বসিয়ে এক একটা অর্থপূর্ণভাবে তৈরি হয়। দেখো ক্যাট, সিএটি ক্যাট, পিএন পেন, বি ডবল ওকে বুক, ইন্ডিয়া, এগুলো একটা শব্দ। মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট, মনে রাখবে। কী রাখবে? সব ওয়ার্ড হলো লেটার দিয়ে তৈরি, তাই তো? লেটার ছাড়া তো ওয়ার্ড তৈরি হবে না। আমি বললাম এরকম লিখে দেখাও, হবে সম্ভব? অবশ্যই হবে না। তাহলে কি প্রত্যেকটা ওয়ার্ড, সেই ওয়ার্ডটা তৈরি হয় কি দিয়ে? লেটার দিয়ে। বললাম এমবি একাডেমি, এটা ধরো আমি কানে শুনতে পাই না, আমাকে লিখে দেখাতে হবে। কী করে দেখাবে? যদি কোনো লেটার না ব্যবহার করে, লেটার না ব্যবহার করে তুমি আমার কীভাবে বোঝাবে? লেটার ব্যবহার না করে বোঝানো যাবে? তাহলে কি যে কোনো ওয়ার্ড তৈরি করতে গেলেই, অর্থাৎ কি সব ওয়ার্ড হলো লেটার দিয়ে তৈরি, কিন্তু সব লেটার ওয়ার্ড নয়। এটা আবার কেমন কথা স্যার? ওই যে বাংলা একটা দেখলাম ক ভ গ, এগুলো একটা বর্ণ কিন্তু একটা শব্দ নয়। বুঝা গেল? আমি ধর ওখানে লিখেছি, এখানে লিখেছি কি লেখা আছে, বয়, একটা কি একটা ওয়ার্ড। আমি যদি লিখতাম ও বি, ওয়াই ও বি, ওয়াই ও বি দিয়ে কি, আমি এখানে লিখছি ধরো ইন্ডিয়া, ইন্ডিয়া লিখলাম তো। এবার আমি এখানে লিখলাম এবার এখানে আমি লিখলাম ডি এন এ আই, এবার উল্টো পাল্টা করে লিখলাম। তাহলে কি একটা ওয়ার্ড হবে? অবশ্যই হবে না, এটা একটা ওয়ার্ড হবে না, তাহলে নির্দিষ্ট অর্থ থাকতে হবে। তাহলে কি সব ওয়ার্ড লেটার, কিন্তু সব লেটার ওয়ার্ড নয়। বুঝতে পারলাম? তারপরে দেখো, এবার খুব সুন্দর করে বুঝতে পারবা। ওয়ার্ড কি? ওয়ার্ড ইজ এ মিনিংফুল ইউনিট অফ লেটার্স। ওয়ার্ডটা কি? একটা মিনিংফুল, একটা অর্থপূর্ণ একটা একক অফ লেটার্স, অক্ষর। অর্থাৎ কি ওয়ার্ড হলো বা শব্দ হলো একটা লেটার্সের একটা অর্থপূর্ণ একক। বুঝতে পারলাম? দেখো সবার বাড়িতে আছে, তাই না? দেখেছো না? র্যাট, র্যাট, এটা তো র্যাটটা শোনার পরে আমাদের কি ধারণা তো আসছে, এর প্রতি তো ধারণা আসছে। র্যাট ঠিক এরকম হয়, একটা ল্যাজ থাকে, কান থাকে, গোঁফ থাকে, তাই তো? কিন্তু আমি যদি লিখতাম কি লিখতাম, টি আর এ, এটা দিয়ে কোনো ধারণা আসছে? যখন র্যাট বললাম তুমি কল্পনায় ভেবে নিলে এটা লেজ থাকবে, চোখ থাকবে ছোটো ছোটো, কান থাকবে ছোটো ছোটো, গোঁফ থাকবে, তাই তো? তারপর বাড়ির বিভিন্ন জামা কাপড় সব কিছু কুটকুট কুটকুট করে কেটে দেবে, কাঠ, তারপর চাষের জিনিস সব কিছু কিন্তু কেটে দেয়। র্যাট মানে কি আমাদের ধারণা আসছে। তারপর দেখো কী লেখা আছে, কার, কার মানে কি? এই দেখেছো কত সুন্দর গাড়িটা? চাকরি পেয়ে কিন্তু কিনতে হবে গাড়ি। হুম, সেই গাড়ি তুমি আর আমি বসে ঘুরবো, হবে? কি কার মানে কি একটা ধারণা আসলো, দুটো চাকা, চারটে চাকা থাকবে, তাই তো? এই যে আকৃতি একটা ভেসে তো আসছে যে কার মানে কি হতে পারে। কিন্তু আমি যদি লিখতাম আর সি এ, তাহলে কি কিছু ভেসে আসছে? অবশ্যই কিচ্ছু ভেসে আসছে না। এটা কি হবে না? লেটার হবে না। সব ওয়ার্ডই লেটার, কিন্তু সব লেটার ওয়ার্ড নয়। তারপর দেখো কি আছে একটা গার্ল, দেখেছো গার্ল মানে কি? বেশ বড় বড় চুল থাকবে, তাই তো? হেয়ার বেল্ট আছে, কি একটা একটা মহিলা মনে হচ্ছে তো, সরি একটা বালিকা তো মনে হচ্ছে, গার্ল। কিন্তু যদি আমি এটা লিখতাম আর আই জি এল, কি ধারণা আনবে আনো? তাহলে কি সব লেটারই যে ওয়ার্ড হবে এমনটা নয়, এটা একটা ওয়ার্ড নয়। বাক্য,
প্রথমে কি শিখেছি স্যার? বর্ণ, বর্ণর ইংরাজি কি? লেটার। তারপরে কি শিখলাম স্যার? শব্দ, শব্দের ইংরাজি কি? ওয়ার্ড। তারপর কি শিখছি স্যার এবার? বাক্য। বাক্য জিনিসটা কি স্যার? বাক্য হলো এমন একটি শব্দগুচ্ছ যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, অর্থাৎ কয়েকটি শব্দ একত্রে এমনভাবে সাজানো হয় যাতে তা একটি পূর্ণ ভাব বা ধারণা প্রকাশ করে, তাকেই বাক্য বলে। তাকে কি বলা হয়? বাক্য বলে। দেখো, আ একটা লেটার, কিন্তু ময়হর্ষি, আমি একটা শব্দ, স্কুলে একটা শব্দ, যায় একটা শব্দ। এই প্রত্যেকটা শব্দ পরপর বসিয়ে কি হয়েছে? একটা অর্থ, একটা সম্পূর্ণ অর্থ, অর্থটা কিন্তু সম্পূর্ণ হতে হবে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে। তাহলে কি সেটা বাক্য। অর্থাৎ কি? উদাহরণ কি? আমি স্কুলে যাই, সে বই পড়ছে, আজ আকাশ মেঘলা। উপরের প্রত্যেকটি উদাহরণে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, তাই এগুলো বাক্য। কিন্তু দেখো কি বলেছে? আমি স্কুলে, এ কি আর কি? আমি স্কুলে দিয়ে কি, মানে তো ব্রেন শর্ট হয়ে গেল, অসম্পূর্ণ অর্থ। তাহলে কি এটা বাক্য হবে না? সে বই, মানে সে, তুমি বই, সে বই, এটা এটা অসম্পূর্ণ অর্থ, এটা বাক্য হবে? হবে না। সম্পূর্ণ অর্থ, এই যে পয়েন্টটা, সম্পূর্ণ অর্থ, সম্পূর্ণ অর্থ কিন্তু প্রকাশ করতে হবে। এগুলো বাক্য নয়, কারণ সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারছে না। বুঝলে? এইবার দেখো, বাক্য, বাক্যর ইংলিশে হচ্ছে সেন্টেন্স। বাক্য, বাক্য, সেন্টেন্সের বাংলা কি? বাক্য। বুঝলাম? এর আগে যা শিখলাম তাই, ওটা বাংলা ভাষা, এটা ইংলিশ ভাষায়, কিন্তু আমি বাংলাতে লিখে দিয়েছি আমাদের বুঝির সুবিধার্থে। সেন্টেন্স বা বাক্য হলো এমন একটি শব্দগুচ্ছ যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং যার মাধ্যমে কোনো ভাব, প্রশ্ন, আদেশ বা বিস্ময় প্রকাশ করা হয়। সহজভাবে কি বলা হয়? সহজভাবে বলা হচ্ছে, কিছু শব্দ একসাথে মিলেও যদি যদি পূর্ণ অর্থ প্রকাশ করে তাহলে সেটাই সেন্টেন্স বা বাক্য। মানে যদি কিছু শব্দ, অল্প শব্দ মিলে যদি পূর্ণ অর্থাৎ সম্পূর্ণ যদি অর্থ প্রকাশ করে তাহলে সেটা বাক্য। বুঝতে পারলাম? উদাহরণ দেখো, আই একটা কি? লেটার, কিন্তু আই মানে কি? আমি। যখন আই মানে আমি হবে, সেটা হবে ওয়ার্ড। আর কি একটা লেটার, ই কি একটা লেটার, এ কি একটা লেটার, ডি কি একটা লেটার, সবকটা যুক্ত হয়ে কি হয়েছে? একটি শব্দ হয়েছে বা ওয়ার্ড হয়েছে। তাহলে আই একটি ওয়ার্ড, এখানে আই মানে আমি, এ মানে একটি, তাহলে আই একটি ওয়ার্ড, রিড একটি ওয়ার্ড, এ মানে একটি, এটা একটা ওয়ার্ড, বুক কি একটা ওয়ার্ড। সমস্ত ওয়ার্ডগুলি পরপর বসে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে। অর্থাৎ কি? আই রিড এ বুক, আমি একটি বই পড়ি, সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে, তাই এটা কি একটা সেন্টেন্স। বুঝতে পারলাম? তারপরে দেখো, বাংলা মানে সি ইজ হ্যাপি, সে হয় সুখী। ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো, এগুলো কি সম্পূর্ণ অর্থ কিন্তু প্রকাশ করছে। বুঝতে পারলে? এবার দেখো, সেন্টেন্স নয় এমন উদাহরণ। দেখো আমি যে পরপর কি শিখেছিলাম, দেখো এর আগের স্লাইড টাইম, দেখো কি রয়েছে? আই রিড এ বুক, আই রিড এ বুক, আইটা প্রথমে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। আর সেন্টেন্স কিন্তু গঠন করতে গেলে আমাদের একটা জিনিস জানতে হবে, ইন ডিটেলস আমরা শিখবো। এখন আমরা লেটার, ওয়ার্ড, সেন্টেন্সের প্রথম ধাপটা শিখছি, অবশ্যই শিখবো। সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের তিনটি জিনিস মাথায় রাখতে হবে: সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। দেখো কি এর আগে কি ছিল এক্সাম্পলটা? আই রিড এ বুক, আমি একটি বই পড়ি, অর্থ প্রকাশ হচ্ছিল। কিন্তু এখানে কি বলছে? বুক রিড আই, অর্থ কিন্তু ঠিকভাবে বোঝা যাচ্ছে না। অর্থ কি হচ্ছে না? অর্থ ঠিকভাবে বোঝা যাচ্ছে না, তাই এটা কি? এটা সেন্টেন্স হবে না, এটা সেন্টেন্স হবে না। তারপরে দেখো, তারপরে কি আছে? ভেরি বিউটিফুল, সম্পূর্ণ কিন্তু অর্থ প্রকাশ করছে না, তার কিছু একটা আছে, সাবজেক্ট নেই।
তাই তো? সেন্টেন্সের প্রধান বৈশিষ্ট্য এখানে মাস্ট, কিন্তু মনে রাখবো অবশ্যই বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। যে কোনো সেন্টেন্স প্রথমে লেখার সময় বড় হাতের অক্ষর অর্থাৎ ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল স্মল লেটার কি স্যার? এটা ধরো এ, এটা হচ্ছে স্মল লেটার, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার। তাহলে কি প্রত্যেকটা সেন্টেন্স শুরু করার প্রথমে কি হয়? ক্যাপিটাল লেটারে অর্থাৎ বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হয়। তারপর কি হয়? শেষে সেন্টেন্স যেখানে শেষ হচ্ছে, একটা বাক্য যেখানে শেষ হচ্ছে, সেটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তার ক্ষেত্রে ফুল স্টপ, ইন্টারোগেটিভ হলে অর্থাৎ কোয়েশ্চেন মার্ক হলে প্রশ্নবোধক, যদি বিস্ময়সূচক হয় এক্সক্লেমেশন মার্ক, অবশ্যই কিন্তু এগুলো দিতে হবে বা থাকে। আর কি হয়? একটা সেন্টেন্স সম্পূর্ণ অর্থ কিন্তু প্রকাশ করে। বুঝতে পারলাম সেন্টেন্সের বৈশিষ্ট্য? এবার দেখো, এতক্ষণ যা করলাম সব কিছু একটা পেজে, সব কিছু একটা পেজেই কিন্তু এবার তোমাদের সামনে উপস্থাপন হচ্ছে। দেখো কি শিখেছিলাম? প্রথমে লেটার শিখেছিলাম, তারপর ওয়ার্ড শিখেছিলাম, তারপরে সেন্টেন্স শিখেছিলাম, তাই তো? দেখো এখানে একটা এটা লেটার বা বর্ণ কিন্তু রয়েছে। এ কি দেখেছো? খুব সুন্দর করে এটা রয়েছে। এটা কি একটা লেটার। এখানে কি রয়েছে? বি ডবল ওকে, প্রত্যেকটা লেটার সংযোগ করে একটা কি করেছে? একটা শব্দ তৈরি করেছে। বাংলা স্পেলিংগুলো ভুল রয়েছে, হ্যাঁ একটু বুঝে নেবে। বি ডবল ওকে বুক, বি ডবল ওকে বুক, বুক মানে কি? বই, একটা শব্দ, একটা ওয়ার্ড কিন্তু তৈরি করেছে। তারপর দেখো সেন্টেন্স বা বাক্য, হি রিডস এ বুক মানে কি? সে একটি বই পড়ে। হি একটা ওয়ার্ড, রিডস একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, বুক একটা ওয়ার্ড, সবগুলো মিলিত হয়ে কি হয়েছে? একটা সেন্টেন্স বা একটা বাক্য কিন্তু গঠন করেছে। এই সেন্টেন্সটা আসলো কোথা থেকে? ওয়ার্ড থেকে। ওয়ার্ড কোথা থেকে আসলো? লেটার থেকে। বুঝতে পারলাম? লেটার কোথা থেকে আসলো স্যার? সাউন্ড থেকে। সাউন্ড থেকে লেটার, লেটার থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে সেন্টেন্স। সংজ্ঞা দেখো খুব সুন্দর করে। সংজ্ঞা, ভাষার ক্ষুদ্রতম একক। আর ওয়ার্ডটা কি? অর্থপূর্ণ বর্ণ সমষ্টি। আর সম্পূর্ণ অর্থ প্রকাশকারী এই শব্দ সমষ্টি। সম্পূর্ণ অর্থ প্রকাশকারী শব্দ সমষ্টি। দেখো কি বলছে? অর্থ প্রকাশ, অর্থ প্রকাশ করে না। একটা লেটার কখনোই অর্থ প্রকাশ করে না। এ মানে একটি, সেটা একটা ওয়ার্ড হয়ে যাবে তখন। ধরো আমি বললাম এম, এম মানে কি? এটা একটা লেটার বা বর্ণ, কোনো অর্থ প্রকাশ করে না। কিন্তু শব্দ কি করে? অর্থ প্রকাশ করে। আর সেন্টেন্স কি করে? পূর্ণভাবে অর্থ প্রকাশ করে, পূর্ণ অর্থে, সম্পূর্ণ অর্থ, সম্পূর্ণ অর্থ প্রকাশ করো। অর্থাৎ এই হি রিডস এ বুক, এটা একটা কি? সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। গঠন, এটি একটিমাত্র ইউনিট, একটি গঠন। আর এখানে এক বা একাধিক বর্ণের সমষ্টি, এক বা একাধিক শব্দের সমষ্টি সেন্টেন্সটা। উদাহরণ কি আছে দেখো? এ বি সি। ওয়ার্ডের উদাহরণ কি আছে? বুক, ওয়াটার, বই। আর সেন্টেন্সে কি রয়েছে? হি রিডস এ বুক। তাহলে কি বুঝলাম? লেটার প্লাস লেটার কি হলো? ওয়ার্ড হলো। ওয়ার্ড প্লাস ওয়ার্ড কি হলো? সেন্টেন্স হলো। টোটাল আজকের যা ক্লাস হলো সব কিছু দেখো এই একটা জিনিসেই কিন্তু আমরা এক্সপ্লেন করলাম। আর যেটা শেষে আমরা এই একটা জিনিসেই কিন্তু বুঝে গেলাম। কিন্তু আমরা এই একটা জিনিস বোঝার জন্যই ব্যাক ব্যাকের যে টোটাল ক্লাসটা সবটাই কিন্তু প্রয়োজন। টোটালটা বুঝেছি বলেই এটা পুরো জলের মতো ক্লিয়ার। কি লেটার প্লাস লেটার, অর্থাৎ দেখো লেটার প্লাস লেটার ওয়ার্ড হয়েছে। ওয়ার্ড প্লাস ওয়ার্ড অর্থাৎ কি? দিস একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, বি একটা ওয়ার্ড, কি হয়েছে? একটা সেন্টেন্স হয়েছে। দেখি লেটার প্লাস লেটার কি হয়? ওয়ার্ড। ওয়ার্ড প্লাস ওয়ার্ড কি হয়? সেন্টেন্স। বুঝতে পারলাম? হুম, বেসিক অফ ইংলিশ এবার দেখে নাও এবার। কিচ্ছু না, এবার যা দেখলাম টোটাল একটা পেজে ক্লিয়ার। লেটার, ওয়ার্ড, সেন্টেন্স। লেটার দেখো এটা ক্যাপিটাল, এই যে একটু আগে বলছিলাম ক্যাপিটাল। এটা হচ্ছে এই বড়, এটা ক্যাপিটাল, এটা স্মল। দেখো কি লেখা হচ্ছে? এ সিঙ্গেল ক্যারেক্টার অফ দ্য অ্যালফাবেট, একটা বর্ণমালার একটা একক, একটি সিঙ্গেল। বোঝা গেছে তো? তারপরে কি মানে? একটা দ্বারা একটাকেই বোঝানো হয় যে, এবং যার কোনো অর্থ নেই। আর যদি এ মানে একটি বোঝায় সেক্ষেত্রে সেটি ওয়ার্ড হয়ে যাবে। তারপরে দেখো কি রয়েছে? একটা কি সুন্দর একটা আপেল, তাই না? তাই তো? দেখো কি লেখা হয়েছে? এ পি পি এল ই,
এই অ্যাপেলটা উচ্চারণ করার সময়তেই আমাদের ধারণায় কিন্তু এটা আসছে, তাই না? তাহলে কি এ কম্বিনেশন অফ লেটার্স দ্যাট হ্যাজ এ মিনিং, এটা কি একটা লেটারের সমষ্টি যার একটা সম্পূর্ণ অর্থ রয়েছে, এটাই হচ্ছে শব্দ বা ওয়ার্ড। সেন্টেন্সটা কি? সেন্টেন্সটা কি দেখো, এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস এ কমপ্লিট থট, মানে কি একটা গ্রুপ বা একটা দল কিসের, শব্দের, যেটা কি করে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। পূর্ণ, সম্পূর্ণ, অসম্পূর্ণ হলে কিন্তু সেটা বাক্য হবে না। এই যে কমপ্লিট থট, সম্পূর্ণ ভাবনা প্রকাশ করে, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট সম্পূর্ণ ভাবনা প্রকাশ, সম্পূর্ণ অর্থ প্রকাশ করে কি এ গ্রুপ অফ ওয়ার্ডস, একটা শব্দের সমষ্টি, দ্যাট এক্সপ্রেস, যেটা প্রকাশ করে এ কমপ্লিট থট, একটা সম্পূর্ণ ভাবনা। প্রসেসটা দেখো, লেটার, লেটার থেকে কি হলো ওয়ার্ড, ওয়ার্ড থেকে লেটার, লেটার থেকে কি হলো ওয়ার্ড, ওয়ার্ড থেকে কি হলো সেন্টেন্স। লেটারের ফর্ম কি আছে দেখো, সি এ টি, এক একটা কি, এক একটা লেটার, সবকটা একসাথে যুক্ত হয়েছে কি হচ্ছে ক্যাট, অ্যাপেল। সেন্টেন্সটা কি বলেছে দেখো, এ গ্রুপ অফ ওয়ার্ড ইট স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার। ওই যে একটু আগে আমরা বললাম যে মানে তার বৈশিষ্ট্য, সেন্টেন্সের বৈশিষ্ট্য কি, প্রথমে শুরুতে ক্যাপিটালে হবে, তারপর শেষে ফুল ফুল স্টপ থাকবে, এক্সক্লামেটরি জিজ্ঞাসা চিহ্ন, সেন্টেন্সে যেমন হবে তার উপর নির্ভর করবে। আর কি একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, এটি সবচেয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে। কি পয়েন্ট, এই টোটাল জিনিসটা আরও সহজ করে দেখো, আরও ইয়েতে দেওয়া আছে কি পয়েন্টসটায় কি বলা রয়েছে, লেটার, এটা সিঙ্গেল ক্যারেক্টার, এ বি সি এগুলো সব একটা সিঙ্গেল ক্যারেক্টার ওয়ার্ড, একটা কম্বিনেশন, একটা কম্বিনেশন কিসের কম্বিনেশন, লেটারের, সি এ টি, অ্যাপেল, এগুলো কি একটা কম্বিনেশন কিসের, লেটারের। আর সেন্টেন্সটা কি, গ্রুপ অফ ওয়ার্ডস, বুঝেছে? তো ক্লাস কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টসে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ক্লাস পাওয়ার জন্য। তো আজকের ক্লাস এখানেই আজকের ক্লাস এন্ড করছি। থ্যাংক ইউ, সবাই ভালো করে পড়াশোনা করো, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।